হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন সিরিজ যেটা হচ্ছে নিট এক্সপ্রেস। এটিও জেই এক্সপ্রেস সাথেই প্যারালালি চলবে। এখানে আমরা কি করব? এখানেও আমরা ঠিক জেই এক্সপ্রেসের মতনই প্রত্যেকটি ভিডিওতে প্রথমে সেটা থিওরি কভার আপ করবো, তারপর সেই টপিকটি ওরিয়েন্টেড যে আমাদের প্রিভিয়াসগুলি থাকবে সেগুলিকে আমরা কভার আপ করবো। এবং যখন আমাদের চ্যাপ্টারের একটা মেজর পোর্শন কভার আপ হয়ে যাবে তখন সেই স্পেসিফিক চ্যাপ্টারটা ওরিয়েন্টেড, সেই স্পেসিফিক টপিক ওরিয়েন্টেড বলতে গেলে আমি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা খুব শীঘ্র আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো আমার সাথে। ঠিক আছে? তোমাদের প্রিপারেশন যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য আমি অলওয়েজ তোমাদের সাথে আছি। ঠিক? তো চলো শুরু করা যাক আজকে আমাদের নিট এক্সপ্রেসের প্রথম ভিডিও। তো আজ আমরা শুরু করতে চলেছি কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে এই যে কেমিক্যাল বন্ডিং নামটা শুনে তোমরা কি বুঝতে পারছো? কাইন্ড অফ কোনো টাইপের একটা বন্ডিং হচ্ছে, তাই না? সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, লাভ হতে পারে, যা খুশি হতে পারে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে যে বন্ডিংটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে দুটি অ্যাটমের মধ্যে বন্ডিং, তাই না? দুটি অ্যাটমের মধ্যে আমরা ফ্রেন্ডশিপ করাচ্ছি, দুটি অ্যাটমের মধ্যে আমরা ফ্রেন্ডশিপ করাচ্ছি। তো ফ্রেন্ডশিপ কখন হবে? যখন তোমাদের মধ্যে কিছু মিল থাকবে, একটা কাইন্ড অফ কোনো একটা ফ্রেন্ডশিপ বা লাভ, কোনো টাইপের একটা অ্যাট্রাকশন, তোমার অ্যাট্রাকটিভ ফোর্স তোমাদের মধ্যে কাজ করবে, তখনই তোমরা একসাথে এসে থাকতে পারবে। তো সেরকমই ব্যাপার অ্যাটমের ক্ষেত্রেও তাই। তো অ্যাটমের ক্ষেত্রেও কেমিক্যাল বন্ডিং হচ্ছে এক টাইপের অ্যাট্রাকটিভ ফোর্স। এই যে বন্ড, এই যে ডান্ডার মতো জিনিসটা আমরা দেখি, সেটা এক টাইপের অ্যাট্রাকটিভ ফোর্স, যে দুই বা ততোধিক অ্যাটমসকে একত্রিত করে একটা স্টেবল, একটা অত্যন্ত স্থিতিশীল অণু বা যৌগ গঠন করতে সাহায্য করে। ঠিক আছে? বুঝতে পারলে? যেমন আমাদের নর্মালি হয়, যদি আমরা H2 এর এক্সাম্পল নিই, অক্সিজেন আর হাইড্রোজেনের এর মধ্যেকার বন্ড, এটা তখনই স্টেবল হবে যখন এদের মধ্যে কিছু আকর্ষণ ফোর্স, আকর্ষণ বল কিছু বা অ্যাট্রাকটিভ ফোর্স এদের মধ্যে কাজ করবে। ঠিক? তো সেই হচ্ছে ব্যাপার। আশা করছি ডেফিনেশনটা বেসিক বুঝতে পেরেছো। এরপরে সেকেন্ড আমাদের স্টেটমেন্ট কি? যে অ্যাটমস ফ্রম কেমিক্যাল বন্ড টু অ্যাচিভ এ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন ইউজুয়ালি বাই কমপ্লিটিং দেয়ার ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেল মানে তোমার যে আমাদের কক্ষপথগুলি থাকে নিউক্লিয়াসের চারিদিকে, এই সমস্ত যে কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি থাকে, ভ্যালেন্স সেল মানে কোন একটি অ্যাটমের সবচেয়ে বাইরের কক্ষপথের যে ইলেকট্রন, সবচেয়ে যেটা বাইরের কক্ষপথ যেখানে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তোমাদের ভ্যালেন্স সেল, বা সবচেয়ে বাইরের কক্ষপথ সেটা হচ্ছে তোমাদের ভ্যালেন্স সেল। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে আমাদের এই যে অ্যাটমগুলি আছে, এই অ্যাটমগুলি কি হয়, তারা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার চেষ্টা করে, তাই না? এবার স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কি, সেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচার এইসব চ্যাপ্টারে পড়ে থাকি, পিরিয়ডিক টেবিলে পড়ে থাকি। তো সেটার আমি জাস্ট বেসিক আপাতত ইন্ট্রোডাকশন দিচ্ছি। সেটা যখন আমরা কভার আপ করবো ধীরে ধীরে তখন তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে। যে এক্সপ্রেসের ভিডিওটা তো তুমি থিওরিগুলো দেখতে পারো, সেখান থেকেও তোমাদের জিনিসটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এবার তোমরা সিম্পলি ভাবো না, আমরাই মানুষ, আমাদের সকলের চাই স্টেবিলিটি, ভালো চাকরি চাই, তাই না? ভালো চাকরি চাই, তো সমস্ত হিসাবে হচ্ছে আমাদের স্টেবিলিটি চাই, তাই না? তো অ্যাটমেরও তাই চাই। এবার অ্যাটমের কি, ইলেকট্রন, এরা তো এর ঘরের লোক। তো ইলেকট্রনগুলি ঠিকঠাক ভাবে যদি অ্যারেঞ্জ হয়ে থাকে, ইলেকট্রনগুলির অ্যারেঞ্জমেন্ট যদি ঠিকঠাক থাকে, তবেই অ্যাটমটি আমাদের স্টেবল হবে। যদি ঘরের লোক নড়াচড়া করে, স্টেবল না হয়, আনস্টেবল হয়, তখন যে ঘরটিও নড়াচড়া করবে, তাই না? সেরকমই ব্যাপার। এই অ্যাটমও আমাদের, অ্যাটমের চারপাশে যে ইলেকট্রনগুলি ঘুরছে সেগুলি যদি একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে, তখনই আমাদের অ্যাটম স্টেবল হতে পারে। বেসিক স্টেটমেন্ট যেমন আমাদের রিয়েল লাইফে হয়ে থাকে, তাই না? এরপর আমাদের বলছে যে কেমিক্যাল বন্ড ফরমেশন ডিক্রিজেস দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, মেকিং ইট মোর স্টেবল। যখন আমাদের এই কেমিক্যাল বন্ডিংটা ফর্ম হচ্ছে, এবার এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, তারা কাছাকাছি এলো, যখন এবার তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, বন্ডিং তৈরি হলে আমাদের এই যে মলিকুলটা তৈরি হচ্ছে এর এনার্জি কম হয়ে যাচ্ছে। এবার সিম্পলি ভাবো, তুমি ঘরে বসে আছো, তখন তোমার এনার্জি কি? তুমি তোমার লোয়ার এনার্জি স্টেটে আছো। যখন তুমি মাঠে খেলতে গেছো বন্ধুদের সাথে, তখন তোমার এনার্জি স্টেট হচ্ছে অনেক হায়ার। তো মাঠে খেলছো তখন তোমার এনার্জি স্টেট অনেক বেশি, তুমি এদিক ওদিক ছোটাছুটি করছো, খেলছো ক্রিকেট ফুটবল যাচ্ছি। তারপরে যখন তুমি বাড়িতে এসে পড়তে বসছো, তখন ধীরে ধীরে তোমার এনার্জিটা কমে গেল, কমে গিয়ে তুমি আরামসে এক জায়গায় বসে পড়াশোনা করছো। ঠিক সেই রকম অ্যাটমের ক্ষেত্রেও এ আর বি দুটি অ্যাটম এদিক ওদিক ছোটাছুটি করছে। তারপরে
অ্যাট্রাকটিভ ফোর্স তোমাদের ঘরের ক্ষেত্রে কি হয়, তোমার মা হয়তো তোমাকে ধরে নিয়ে এসে পড়তে বসালো, সেরকম এদের মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বলে একটা কাজ করে, যার থ্রুতে এরা নিজেদের কাছাকাছি চলে আসে। এবং যখন এরা বন্ড তৈরি করে, যখন তুমি ঘরে এসে মা ধরে নিয়ে এসে তোমাকে পড়তে বসিয়ে দিল, তখন বই আর তোমার মধ্যে একটা বন্ড তৈরি করলো, তখন তুমি ধীরে ধীরে স্টেবল হয়ে গেলে, আর তোমার সেই ছটফটানি এদিক সেদিক দৌড়ানো ব্যাপারটা কমে গেল। তো সেরকমই এখানেও ব্যাপার, বন্ড এদিক সেদিক অ্যাটমগুলি দৌড়ে ছোটাছুটি করছিল, যখন তারা পরস্পরের কাছাকাছি এলো, যখন তারা বন্ড তৈরি করলো, তখন যখনই তারা সে একটা মলিকিউল তৈরি করছে, তখনই তার এনার্জি কমে যাচ্ছে, আর এনার্জি কমে যাওয়ার অর্থই হলো সে স্টেবিলিটি অ্যাচিভ করতে পেরেছে। বুঝতে পারলে? একদম রিয়েল লাইফ এক্সাম্পল নেবে, তাহলে তোমাদের সব জিনিস মনে থাকবে। ঠিক। ওকে, আশা করছি এই তিনটে পয়েন্ট বেশি বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো কিছু সমস্যা হলে কমেন্টে জানাও। ওকে, চলো, এরপরে আমরা চলে যাই টাইপস অফ কেমিক্যাল বন্ডস, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। তো এখানে দু টাইপের হয়, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটা হচ্ছে ইন্টারমলিকুলার, যেখানে অণুর ভিতরের আর ওটা অণুর বাইরের যে আমাদের বন্ধন হয়, দুটি আলাদা আলাদা অণুর মধ্যে। যেমন লেটসে তুমি এখানে ফর এক্সাম্পল নিতে পারো যে H2 আমাদের ছিল, এখানে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যেকার যে বন্ডিংটি সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। H2 একটা গোটা মলিকিউল, তার মধ্যে যে বন্ডিংটা হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এটা এইচ এফ তুমি নিয়ে নাও, এখানে এটা একটা এইচ এফ মলিকুল, এটা একটা এইচ এফ মলিকুল, নিজেদের মধ্যে তাদের দুটি, এরকম তুমি এটাকে কনসিডার করতে পারো যে এটা হচ্ছে তোমাদের ব্লাড রিলেশন, এটা হচ্ছে তোমাদের কি ব্লাড রিলেশন, মানে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে যে রিলেশন, বা এটা তোমার পিতা, পিতার সাথে তোমার যেটা রিলেশন, সেটা হচ্ছে খুবই একটা স্ট্রং বন্ড হবে ব্লাড রিলেশন, সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। তোমাদের ঘরের ফ্যামিলির মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। আর ইন্টারমলিকুলার কি হচ্ছে, তোমার একটা দূর সম্পর্কের কোনো কাকা আছে, তার সাথে তোমার যে রিলেশন, বা তোমার, এটা তোমাদের ঘর আর এটা তোমার প্রতিবেশীর ঘর, তাদের মধ্যেকার যে রিলেশন। তো অফকোর্স এটা তোমাদের যেটা ব্লাড রিলেশন হবে সেটা অনেক বেশি স্ট্রং হবে, আর যেটা তোমাদের দূর সম্পর্কের রিলেটিভ বা তোমাদের যে প্রতিবেশীর সাথে তোমাদের যে বন্ডিংটা হবে সেটা রিলেটিভলি উইক হবে। সেটাই স্বাভাবিক। তো ব্যাপারটা এটাই হচ্ছে যে আমাদের কেমিক্যাল বন্ড দুই প্রকারের হচ্ছে, প্রথমটা ইন্ট্রামলিকুলার, তারপরটা ইন্টারমলিকুলার। ঠিক। এবার যদি এই বন্ডটি ইন্ট্রামলিকুলার বেশি স্ট্রং হয়, তখন সিম্পলি ভাবো, এ- এটাকে ব্রেক করতে আমাদেরকে অফকোর্স বেশি এনার্জি দিতে হবে। যদি বন্ডিং খুব স্ট্রং হয়, তখন সেটাকে ভাঙতে, তাদের মধ্যে একটা দরার আনতে আমাদেরকে অনেক বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। তো সেই এনার্জিকে বলা হয় বন্ড এনার্জি। একটা বন্ডকে ব্রেক করতে আমাদেরকে কতটা এনার্জি দিতে হবে। তো এই ইন্ট্রামলিকুলার ক্ষেত্রে বন্ড এনার্জি আমাদেরকে দিতে হয় 208 কিলোজুলের চেয়ে বেশি পার মোলের, 208 কিলোজুলের চেয়ে বেশি আমাদেরকে এনার্জি দিতে হয়। বাট ইন্টারমলিকুলার ক্ষেত্রে কেননা এই বন্ডটি উইক হয়, তো এই ক্ষেত্রে আমাদের বন্ড এনার্জি 100 কিলোজুলের থেকে কম হলেই এই বন্ডটাকে আমরা আরামসে ব্রেক করতে পারি। তো এবার এই যে ইন্ট্রামলিকুলার, এরাও আমাদের তিন প্রকারের হয়ে থাকে: আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, ডেটিভ বন্ধন। তো এক এক করে সেগুলিকে আমরা চর্চা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফাইন। এবারে ব্যাপারটা হচ্ছে যে আয়নিক বন্ধনে কি হচ্ছে, আয়নিক বন্ধনে সোডিয়াম তার ইলেকট্রন সিএলকে দিয়ে দিচ্ছে, দিয়ে নিজেদের মধ্যে একটা কেস তৈরি এমন করছে, সোডিয়াম তার নিজে, সোডিয়ামের কাছে একটা ইলেকট্রন ছিল, সে সেটা সিএলকে দিয়ে দিল। যখন সে সিএলকে দিয়ে দিল, সোডিয়ামের একটা ইলেকট্রন কমে গেল, তো সোডিয়ামের মাথায় চলে এলো পজিটিভ চার্জ। আর ক্লোরিন একটা ইলেকট্রন এক্সট্রা খেয়ে নিল, তো ক্লোরিনের মাথায় চলে এলো নেগেটিভ চার্জ। আর পজিটিভ নেগেটিভ পোল এক দুসরেকে, একে অপরকে আকর্ষণ করে। তো তাদের মধ্যে একটা ইন্টারাকশন হতো, এই ইন্টারাকশন যেটা হলো সেটাই হচ্ছে আয়নীয় বন্ধন। ঠিক। কোভ্যালেন্ট বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, দুজন শেয়ারিং করলো, শেয়ারিং করে বন্ধন তৈরি করলো। ব্যাপারটা ঠিক এরকমই, যখন দুটি মেয়ে বান্ধবী, যেটা মোস্টলি আমরা দেখতে পাই, ঠিক আছে, যে দুজন কোথাও খেতে গেছে, তো দুজনে হাফ হাফ শেয়ারিং করে খাবার দাবার খেলো রেস্টুরেন্টে, সেরকম ব্যাপার, এও হাফ দিল ও হাফ দিল, দিয়ে বন্ধন তৈরি, পেমেন্ট করলো। বাট এরপরে আসে আমাদের কোঅর্ডিনেট বন্ড। এখানে কি হচ্ছে, কোঅর্ডিনেট বন্ধনের ক্ষেত্রে আমাদের ঘটনাটা এখানে এটাই হবে যে এখানে একটা অ্যাটম পুরোপুরি তার ইলেকট্রনকে ডোনেট করবে, একটা অ্যাটম পুরোপুরি তার ইলেকট্রনকে ডোনেট করবে। ঠিক আছে, একটা অ্যাটম পুরোপুরি তার ইলেকট্রনকে ডোনেট করবে, আর আরেকজন জাস্ট তার সাথে গিয়ে খাবার দাবার খাবে, দুটি ছেলের মধ্যে যেটা নর্মালি হয়ে থাকে।
একজনই পুরো টাকাটা দিল আর একজন জাস্ট বসে রইল, একসাথে কিন্তু দুজনেই খাবারটা খেলো, এরকম কেস দুটো এক্সাম্পল নিতে পারো। ঠিক আছে? তো আশা করছি এটা বুঝতে পারলে এদের মেন মেন প্রকারভেদগুলি, তারপরে ধীরে ধীরে এগুলিকে আমরা চর্চা করব কিভাবে এই ঘটনাগুলি হয়। ঠিক আছে? ওকে। এবার দেখো, ইন্টারমলিকুলারে দু রকম ভেদাভেদ আছে। প্রথমটি হলো হাইড্রোজেন বন্ড, তারপরটি হলো ভ্যান্ডার ফোর্স। এবার এগুলো কি সেগুলো ধীরে ধীরে আমরা চর্চা করব। ওকে, সে নিয়ে কোনো চিন্তা নেই, এক এক করে সব কভার আপ হয়ে যাবে। আপাতত জাস্ট বেসিক এদের ফান্ডাটা বুঝে নাও। ইন্ট্রামলিকুলার, ইন্টারমলিকুলার। ইন্ট্রামলিকুলার বেশি স্ট্রং, কেননা এটা কাইন্ড অফ ব্লাড রিলেশনের মতো। আর ইন্টারমলিকুলার প্রতিবেশী রিলেশন, তো রিলেটিভলি এটা উইক। তো এদের এগুলো হচ্ছে প্রকারভেদ। ব্যাস এইটুকু ক্লিয়ার, বাস এখন এইটুকু জানলেই হবে। তারপরে ধীরে ধীরে আমরা আরো ডিটেলে যাব। ওকে, চলো এগিয়ে যাওয়া যাক। এরপর আমাদের শুরু হচ্ছে, এরপর সিম্পলি দেখো এখন আমি একটা বেসিক কম্প্যারিজন টেবিল এনেছি। এখানে তোমরা সিম্পলি দেখতে পাবে যে আমাদের আয়নিক কোভ্যালেন্ট কোঅর্ডিনেট যেগুলো ছিল আমাদের, আমাদের যেগুলো আমাদের ইন্ট্রামলিকুলার বন্ডিং, সেগুলোকে ব্রেক করতে 200 কিলোজুলের চেয়ে বেশি লাগবে, যেটা আমি অলরেডি আগের স্লাইডেও বললাম। আর যেটা হাইড্রোজেন বন্ডিং, সেটাকে ব্রেক করতে আমাদেরকে 100 থেকে কম এনার্জি আমাদেরকে দিতে হবে, সেটা 99ও হতে পারে। আবার এই যে ভ্যান্ডার ফোর্স, এদেরকে ব্রেক করার জন্য আমাদের 2 থেকে 10 কিলোজুল পার মোল আমাদেরকে দিতে হবে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে সবচেয়ে উইকেস্ট কে হচ্ছে ভ্যান্ডার। এটা হচ্ছে সবচেয়ে উইকেস্ট, তাই না? ক্লিয়ার হলো এটা? এটাতে কোনো সমস্যা নেই, ভ্যালুগুলো মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমি তোমাদেরকে কম্প্যারিজন করার জন্য জাস্ট এনেছি এটা। ঠিক? চল, এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। দেখো, এখানে কি হচ্ছে, আমরা আপাতত আজকে বেসিক আমাদের দুটি পদ্ধতি দেখি। আমাদের প্রথম হচ্ছে আয়নিক বন্ড, তারপরটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এই দুটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো অলরেডি আমি সেটা তোমাদেরকে বললাম কি ঘটনাটা কিভাবে কি হচ্ছে। তো এই যে আমাদের আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনের ঘটনাটা কি হচ্ছে, এখানে সোডিয়াম তার একটা ইলেকট্রন, যেটা আমি অলরেডি বললাম, সোডিয়াম তার একটা ইলেকট্রন সিএল কে দিয়ে দেবে, তো সোডিয়ামের মাথায় পজিটিভ চার্জ চলে আসবে, সিএল এর মাথায় নেগেটিভ চার্জ চলে আসবে। তো এদের মধ্যে যে ইন্টারাকশনটা হবে সেটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, ঠিক, বা আয়নীয় বন্ধন। তো সেটাই হচ্ছে এখানে কেন হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন অপোজিটলি চার্জ আয়ন্স, বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যেকার আকর্ষণ হচ্ছে, এবং ইলেকট্রনের ট্রান্সফারের থ্রুতে এই বন্ডিংটা আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে? আর কোভ্যালেন্ট বন্ডিং এর শেয়ারিং অফ ইলেকট্রনস হচ্ছে, এ আধা ইলেকট্রন দেবে, এ আধা ইলেকট্রন দেবে, শেয়ারিং করে নিজেদের কাজ চালিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো শেয়ার্ড ইলেকট্রন পেয়ার বিটুইন দ্য টু অ্যাটমস, এই ঘটনাটা আমাদের এখানে হচ্ছে। রাইট? ওকে, এটা বুঝতে কোনো প্রকার সমস্যা নেই, বেসিক আপাতত ডেফিনেশন। ওকে, চলো এবার এদের একটু এক্সাম্পল দেখে নাও। আমাদের আয়নিক বন্ধনের একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এই যে সোডিয়াম মনে করো। ঠিক আছে? সোডিয়াম কি করছে আমাদের, তার একটা ইলেকট্রন সিএল কে দিয়ে দিল, তো সোডিয়াম প্লাস হয়ে গেল, সিএল মাইনাস হয়ে গেল। ঠিক। এখানে ম্যাগনেসিয়াম কি করলো, তার দুটি ইলেকট্রনই অক্সিজেনকে দিয়ে দিল, ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেল, অক্সিজেন 2- হয়ে গেল। তো এবার এদের মধ্যে ইন্টারাকশন হয়ে গেল, যখন পজিটিভ নেগেটিভ চার্জ চলে এলো, তখন এদের মধ্যে আকর্ষণ বল কাজ করলো এবং এরা বন্ডিং তৈরি করলো। সেই যে বন্ডিংটি হলো সেটি হচ্ছে আমাদের আইনীয় বন্ধন। ঠিক আছে? একজন তার ইলেকট্রন দিয়ে দিল, আরেকজন নিল, দিয়ে দুটি অপোজিট চার্জেস ক্রিয়েট হলো, দিয়ে তারা একে অপরকে আকর্ষিত করে একটা বন্ড বা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করলো, যেটা থ্রুতে আমাদের এই বন্ড ফর্মেশন হচ্ছে আইনিক। ঠিক আছে? আশা করছি এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এখানে কি হচ্ছে, কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে ঘটনা এটাই হচ্ছে যে এখানে আমাদের দুটি অক্সিজেন অ্যাটম, তাই না? এবার এই যে দুটি আমাদের অক্সিজেন অ্যাটমস, এরা কি করছে, নিজেদের মধ্যে একটা কাজ করছে। এটা একটু এখানে একটু কারেকশনের বিষয় ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এরা নিজেদের মধ্যে বন্ড তৈরি করছে। তার নিজের একটা ইলেকট্রন দিল, তার নিজের আরেকটা ইলেকট্রন দিল, তার নিজের একটা ইলেকট্রন দিল, তার নিজের একটা ইলেকট্রন দিল, দিয়ে এইখানে এরা একটা বন্ড তৈরি করলো, ও ডবল বন্ড ও, এরকম তারা মলিকুল তৈরি করছে। এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন দিল, দিয়ে এখানে তারা বন্ড তৈরি করছে। ঠিক। নিজেদের মধ্যে শেয়ারিং করে যতগুলি ইলেকট্রন তারা শেয়ার করবে নিজেদের মধ্যে, ঠিক ততগুলি বন্ড তৈরি হবে। তো মোস্টলি আমাদের সিঙ্গেল, ডাবল আর ট্রিপল, তিন টাইপের বন্ড আমরা মোস্টলি দেখতে পাই। ঠিক আছে? কোভ্যালেন্টের মধ্যে তার উপরে খুব বেশি দেখা যায় না, তিনটেই মোস্টলি আমরা দেখতে পাই। ঠিক আছে? চারটেও হয়, বাট সেটা খুব এক্সেপশনাল কেস। ওকে। তো আপাতত কি করে হচ্ছে বন্ডিং সেটা বুঝতে পারলে কোনো সমস্যা নেই। চল,
এবার আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের অক্টেট রুল বা অষ্টক রুল। এখানে আমাদের ঘটনাটা কি হচ্ছে, যেটা আমি অলরেডি আগে বললাম, যে যেটা আমাদের ফার্স্ট স্লাইডে আমি বলেছি, যে অ্যাটম কি করে, তার নিজের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আনার চেষ্টা করে। এবং স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কখন হয়, সেটা NH2 NP6 কনফিগারেশন আমরা বলে থাকি এটাকে। বা যদি তার যেটা লাস্ট ভ্যালেন্স সেল, যেটা তো সবচেয়ে বাইরের কক্ষপথ, সেখানে যদি আমাদের 8টি ইলেকট্রন থাকে, তো এই দুটি স্টেটকেই আমরা বলে থাকি মোস্ট স্টেবল রিঅ্যারেঞ্জমেন্ট। আর তখনই আমাদের অ্যাটম স্টেবল হয়। তো এটাকে আমরা বলে থাকি অক্টেট রুল। অ্যাকচুয়ালি এই যখন 8টা ইলেকট্রন চলে আসে বা NH2 NP6 স্টেটে পৌঁছে যায়, তখন ঘটনাটা কি হয়, এটা নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করে নেয়, যেটা আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সমস্ত যে গ্রুপ 18, তাদের কনফিগারেশন এরা অ্যাচিভ করে নেয়। দ্যাটস ওয়াই এটা স্টেবল হয়। ঠিক। তো এবার ঘটনাটা এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঘটনাটা এটাই যে নর্মালি তুমি আপাতত বেসিক, তোমার যদি আপাতত প্রিয়োরিটি টেবিল না হয়ে থাকে, তো আপাতত বেসিক তুমি এটা ক্লাস 10-এর কনসেপ্ট থেকে মনে রাখতে পারো, যে 2, 8, 8, 18, যদি এরকম ঘটনা আমাদের থাকে, তখন আমরা বলতে পারি যে এই সমস্ত কেসে যদি এরকম ইলেকট্রনস আমাদের কাউন্টিং হয়, তখন আমরা বলতে পারি যে আমাদের সেই মলিকুলটি স্টেবল হবে। মানে যদি দুটি ইলেকট্রনে যদি হয়, তাহলে মলিকুলটি স্টেবল হবে। দুটোকে মিলিয়ে দিলাম, যদি 10টি ইলেকট্রন থাকে, তাহলে আমাদের মলিকুলটি স্টেবল হবে। যদি আমাদের 18টি ইলেকট্রন থাকে, তাহলে আমাদের মলিকুলটি স্টেবল হবে। যদি আমাদের 36টি ইলেকট্রন থাকে, তখন আমাদের মলিকুলটি স্টেবল হবে। তা আপাতত বেসিক এইটুকু মনে রাখো, তারপরে ধীরে ধীরে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আপাতত সিম্পলি তুমি দেখো, কেননা দুইয়ে আমাদের কি আছে, দুইয়ে আমাদের আছে হিলিয়াম, তারপরে আসবে নিয়ন, এখানে আসবে আর্গন, এরকম ভাবে জিনিসগুলো চলতে থাকবে। এগুলো সব নোবেল গ্যাসের কনফিগারেশন আমরা অ্যাচিভ করি, যেটা আমাদের গ্রুপ 18-এর আমাদের যে ব্যাপারটা থাকে, সেই জিনিসটা। ঠিক আছে। তো আপাতত 1 থেকে 20 অবধি তোমাদের জিনিসটা হলে কাজ চলে যাবে। তো কিভাবে করতে হবে আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে। তো ফার্স্ট আপাতত এক্সাম্পল গুলো দেখে নিই। দেখো, NaCl এর ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, সোডিয়াম তার একটা ইলেকট্রন ক্লোরিনকে সে ডোনেট করলো, দিয়ে এরকম ভাবে তাদের মধ্যে আয়নিক বন্ড তৈরি হলো। এবার এখানে কি হচ্ছে, সোডিয়াম তার একটা ইলেকট্রন রিলিজ করছে। একটা ইলেকট্রন রিলিজ করার জন্য সোডিয়ামের স্টেটে পড়ে রইলো 2 আর 8। সোডিয়ামের নর্মালি কটা থাকে, 11টি ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন ছেড়ে দিলে এখন পড়ে রইলো 10। তো 2 আর 8, দ্যাট মিনস নিয়নের স্টেট অর্জন করতে পেরেছে। আর ক্লোরিনের কি হলো, একটা ইলেকট্রন সে অর্জন করলো, গেইন করলো, গেইন করে সে Cl- হলো। তো সে দেখো 18টি ইলেকট্রন এখানে পেয়ে গেল, প্রথমে তার ছিল 17টি, সে পেলো 18টি ইলেকট্রন। তো দ্যাটস ওয়াই দুজনে স্টেবল হয়ে গেল, অ্যান্ড তারা অক্টেট রুল ফলো করে বন্ড তৈরি করলো। তারা ফুললি স্টেবল নাও। ঠিক আছে। এবার দেখো, আমরা কোভ্যালেন্টের একটা এক্সাম্পল দেখে নিই। এখানে ঘটনাটা কি হচ্ছে, দুটি অক্সিজেন মলিকুল আছে, এরা নিজেদের মধ্যে বন্ড তৈরি করলো। এবার ব্যাপারটা দেখো, এখানে অক্সিজেনের প্রথমে 6টি ভ্যালেন্স ইলেকট্রন, এর 6টি ভ্যালেন্স ইলেকট্রন। যখন এরা নিজেদের মধ্যে বন্ড তৈরি করলো, তখন এই অক্সিজেনেরও হয়ে গেল 8টি ইলেকট্রন, আর এই দিকের যে অক্সিজেন তার হয়ে গেল 8টি ইলেকট্রন। তো দুজনই নিজেদের মধ্যে শেয়ারিং করে স্টেবিলিটি অর্জন করতে পারলো। তো সেইটাই হচ্ছে ব্যাপার, সবাই স্টেবল হতে চাইছে অ্যাকচুয়ালি। তো এখানে দুটি অক্সিজেন অ্যাটমই অক্টেট রুল ফলো করে স্টেবিলিটি অর্জন করলো, মলিকুল ফর্ম। ঠিক। তারপর ওয়াটার মলিকুলের ক্ষেত্রেও দেখতে পারো, হাইড্রোজেনের প্রথমে একটা ইলেকট্রন ছিল, এইদিকে হাইড্রোজেনের একটা, অক্সিজেনের 6টা, যখন তারা বন্ড তৈরি করলো নিজেদের মধ্যে এরকম ভাবে, তাই না, এরকম ভাবে যখন তারা বন্ড তৈরি করলো, তখন অক্সিজেনের ঘটনাটা কি হলো, অক্সিজেনের দেখো এখানে এই যে গোটা পার্টটাকে যদি আমরা নিই, অক্সিজেনের হয়ে গেল 8টা ইলেকট্রন, হাইড্রোজেনের হয়ে গেল 2টি ইলেকট্রন, এইদিকে হাইড্রোজেনের হয়ে গেল 2টি ইলেকট্রন। তো হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সবাই স্টেবল হয়ে গেল, আমাদের কোনো প্রকার সমস্যাই হলো না। তো এইটাই হচ্ছে ব্যাপার, অক্টেট রুল আমাদেরকে বলছে যে আমাদের কোন মলিকুলটি স্টেবল হবে, কোনটি হবে না। ঠিক আছে, আপাতত বেসিক অক্টেট রুল বুঝতে পারলে কোনো সমস্যা নেই। ওকে, চলো এরপরে আমরা এগিয়ে যাই। অক্টেট রুলের কিছু লিমিটেশনস আছে। তো সমস্ত ক্ষেত্রে অক্টেট রুল ফলো হয় না, এমন নয় যে অক্টেট রুল ফলো করলেই মলিকুল স্টেবল হবে। বিনা অক্টেট রুলেও মলিকুল স্টেবল হয়, তার কিছু এক্সাম্পল আমি এখানে নোট ডাউন করেছি। ইনকমপ্লিট অক্টেট, যাদের 8-এর কম ইলেকট্রন আছে। এক্সপ্যান্ডেড অক্টেট, যাদের 8-এর বেশি ইলেকট্রন আছে, তাও তারা স্টেবল। আর কিছু কিছু অড ইলেকট্রন মলিকুলস আছে, সেগুলো কি, সেগুলো আমরা এক্সাম্পল দেখছি এখন, কোনো সমস্যা নেই। আপাতত এক্সাম্পলগুলি তোমরা নোট ডাউন করে নিও। BeCl2, BF3, PCl5, SF6, NO2, ClO2। ঠিক আছে, এক্সাম্পলগুলি আপাতত নোট ডাউন করো। তো কিছু কিছু এক্সেপশন হয়, এবার তার বিভিন্ন রকম রিজন থাকে। ইনকমপ্লিট অক্টেট মানে 8-এর কম ইলেকট্রন আছে। যেমন তোমাদেরকে আমি নেক্সট স্লাইডে আমি এক্সাম্পল দেখাচ্ছি। দেখো,
ব্যাপারটা হচ্ছে তোমাদের এই যে BeCl2, BeCl2 ইনকমপ্লিট অক্টেট, 8-এর কম ইলেকট্রন আছে, তাই না? তো BeCl2 কি করে, BeCl2 স্ট্রাকচার ঠিক এরকম হয়, এরকম দুটি BeCl2 মলিকুল একে অপরের সাথে বন্ডিং করে থাকে, একে অপরের থ্রুতে সাথে তারা বন্ডিং করে, মনোমার হিসাবে তারা থাকে না, সিঙ্গেল ইউনিট থাকে না, তারা একের সাথে অপরের বন্ডিং করে তারা নিজেদের স্টেবিলিটি অর্জন করে। অ্যাকচুয়ালি আমি শুরুতে একটা ফার্স্ট স্লাইডে 3 নম্বর যে পয়েন্টটা আমি বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ, যদি তোমার দুটি বন্ড ফর্ম হচ্ছে এবং দুটি বন্ড ফর্মের থ্রুতেই তুমি স্টেবিলিটি, বেসিক স্টেবিলিটি পেয়ে যাচ্ছ, তোমার আরেকটা বন্ড ফর্ম করার দরকারই নেই, বা তোমার 6টি ইলেকট্রনে তুমি স্টেবল হয়ে যাচ্ছ, তোমার আরো দুটি ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন হওয়ার প্রয়োজন নেই, তখন তোমার দরকারটাই কি? সেটা একটা কেস হতে পারে। তোমার অ্যাট দ্য এন্ড যদি এনার্জি কমে যায়, তাহলেই হয়তো তুমি স্টেবিলিটি অর্জন করতে পারছো। তো বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হয়। কেসটা হচ্ছে এটাই। যেমন PCl5-এর অনেক বেশি হায়ার থাকছে আমাদের। দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তো 10টা ইলেকট্রন এখানে আমাদের এই যে মিডিলের ফসফরাস সবসময় সেন্ট্রাল অ্যাটমের অক্টেট রুল চেক করবে, সাইডের অ্যাটমের না। ঠিক আছে? তো সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ফসফরাসের 10টি ইলেকট্রন, তো 8-এর বেশি হয়ে যাচ্ছে। বাট এখানে স্টেবিলিটি কেন হচ্ছে জানো? এতগুলো যে বন্ড ফর্মেশন করছে, বন্ড ফর্ম হলে এনার্জি রিলিজ হবে। এবার বন্ড ফর্ম হলে তার পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে সেটা আমাদের ডিক্রিজ হয়ে যাচ্ছে। যদি পোটেনশিয়াল এনার্জি আমাদের ডিক্রিজ হয়, তাই না? তো পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হওয়ার জন্য PCl5 মলিকুলটি স্টেবল হয়ে যাচ্ছে, আমাদের SF6 মলিকুলটি স্টেবল হয়ে যাচ্ছে। এখানে BF3 মলিকুলটার ক্ষেত্রেও ঘটনাটা কি হচ্ছে, BF3-র, দেখো নর্মালি বোরনে যদি আমরা দেখি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 6টি ইলেকট্রন হচ্ছে, তাও BF3 আমাদের স্টেবল। কেন স্টেবল? তার রিজন এটাই হচ্ছে যে BF3-তে ঘটনাটা হচ্ছে একটু ডিফারেন্ট, এখানে একটা ব্যাক বন্ডিং নামক কনসেপ্ট কাজ করে। ঠিক আছে, এখন সেটা আমি বলছি না, সেটা একটু ডিটেলে পরে বলবো। তো এখানে কি হয়, এই যে ফ্লুরিন তার ইলেকট্রনগুলি বোরনের যে খালি পি অরবিটাল থাকে সেখানে সেটা ডোনেট করে দেয়, যার থ্রুতে এই মলিকুলটি একটা স্টেবিলিটি অর্জন করে, এর পোটেনশিয়াল এনার্জি অনেক কমে যায়। কমে যাওয়ার জন্য এই মলিকুলটি স্টেবল হয়। আর BeCl2-র ক্ষেত্রে ঘটনাটা হয় কি, এরা মনোমার হিসেবে এক্সিস্ট করে না, এরা ডাইমার এইসব ফর্মে এক্সিস্ট করে, পলিমার টাইপের ফর্মে এক্সিস্ট করে, মোস্টলি ডাইমার দেখা যায়। তো ডাইমার ফরমেশনের থ্রু এরা নিজেদের অক্টেট বগেরা সব চেষ্টা করে যে একটু কাছাকাছি আসবো, ফুলফিল করবো, অ্যান্ড সেটাই করে। তো দ্যাটস ওয়াই এরা স্টেবল। আবার এই যে নিচে আমাদের, যেটা আমি অড ইলেকট্রন স্পিসিস, নিচে আরেকটা সেকশন আমি আগের স্লাইডে দেখালাম। তো এখানে দেখো নাইট্রোজেনের নর্মালি ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 5টা, তাই না? 1, 2, 3, 4, এই যে 5। তো এখানে দেখো অক্সিজেনের সাথে তো দুটো হাতে সে বন্ডিং করেই রাখলো, হ্যাঁ না? অক্সিজেনের সাথে দুটি হাতে সে বন্ডিং করে রাখলো। আর ব্যাপারটা এটাই হচ্ছে যে যখন সে বন্ডিংটা করছে, তখন তার এই যে একটি ইলেকট্রন এখানে অড পড়ে রইলো, খালি ইলেকট্রন পড়ে আছে। তো তা সত্ত্বেও, খালি ইলেকট্রন মানে বলতে পারি আমরা এই কম্পাউন্ডটা অনেক বেশি রিঅ্যাক্টিভ, বাট এই কম্পাউন্ডটা একটা স্টেবল কম্পাউন্ড। সেটা এক্সপেরিমেন্টালি প্রুফ হয়েছে যে এই এন এনও NO2 এই সমস্ত কম্পাউন্ডগুলি, এদের অড ইলেকট্রন স্পিসিস এরা, তাও এরা স্টেবল। এটা প্রুফ হয়েছে। ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আমাদের এক্সপেরিমেন্টালও হয়, যে এরকম ভাবে তাদের অড ইলেকট্রন থাকা সত্ত্বেও তারা স্টেবল। নর্মালি অড ইলেকট্রন দেখা যায় না, নর্মালি আমাদের এরকম লোন পেয়ার আমরা দেখতে পাই সব জায়গাতে, এটাই তোমরা দেখবে নেক্সট টু নেক্সট ক্লাসে। ঠিক আছে? বাট এই সমস্ত কিছু মলিকুল আছে যাদের অড ইলেকট্রনে এরা স্টেবিলিটি অর্জন করতে পারে। ঠিক আছে? তো আপাতত বেসিক বেসিক, যেমন আমি কোভ্যালেন্ট বন্ড, লুইস ডট স্ট্রাকচার যেমন তোমরা জানো, সেরকম বেসিক ভাবে এদের যে ভ্যালেন্স ইলেকট্রন, সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলিকে কাউন্ট করে বসাও, বসিয়ে পরে সিম্পলি অক্সিজেন যেমন ছটা থাকে সেরকমই এদেরকে জুড়ে দাও সিম্পলি। জুড়ে জুড়ে তোমরা একটু এটাকে প্র্যাকটিস করো, আশা করছি হয়ে যাবে তোমাদের, করতে কোনো অসুবিধা হবে না। হলে আমাকে জানিও, তখন আমি লুইস ডটের উপরে একটা আলাদা ভিডিও আনবো তখন। ঠিক আছে? তো আপাতত এই হয়তো তোমাদের ভ্যালেন্স ইলেকট্রন কি সেটা একটু কাউন্ট মাউন্ট করতে তোমাদের অসুবিধা হতে পারে, তার জন্য আমি এই টেবিলটা এনেছি, এখান থেকে তোমাদের ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করা সুবিধা হয়ে যাবে। দেখো এই যে ইলেকট্রন বিন্যাস, এটাকে আমরা, এই বেসিক জিনিসটা তো আমরা ক্লাস 10-এও পড়েছি। আমাদের এখন আব্বাও প্রিন্সিপাল অনুসারে জিনিসটা হবে অ্যাটমিক স্ট্রাকচারের হিসাবে, বাট আপাতত যেহেতু আমি আব্বাও প্রিন্সিপাল এখনো পড়াইনি, তাই আমি বেসিক আপাতত এই যেটা আমরা জানি সেটার উপরেই আমি নিয়ে এসেছি। এখানে আমরা যে ভ্যালেন্স ইলেকট্রন 1 থেকে 20 অব্দি তোমাদের হলে আপাতত কাজ চলে যাবে অ্যাটমিক নাম্বার। তো সেটা মনে রাখবে কিভাবে? সিম্পলি দেখো, 1, 2, তারপরে 1 থেকে 8, তারপরে আবার 1 থেকে 8, তারপরে আবার 1। বাস এরকম ভাবে জিনিসটাকে রিপিট করে মনে রাখো, তাহলে মনে রয়ে যাবে। প্রথমে তো নামগুলো সিকোয়েন্সে তোমাদেরকে মনে রাখতে হবে, দেন তোমাদেরকে এইভাবে জিনিসটা মনে রাখো, তাহলে কাজ হয়ে যাবে। বা এমনি যদি তুমি ইলেকট্রন বিন্যাস যেটা আমরা জানি, যে 2, 8, 8,
এই সিকোয়েন্সটা তোমরা যদি মনে রাখো তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে। দেখো এখানে প্রথমে 1 থেকে 2 গেলে, তারপরে দেখো সবগুলোতে দেখো এত দূর অব্দি 2 ফিক্স হয়ে গেল। তারপরে এখানে 1 থেকে 8 অব্দি গেল। তারপরে দেখো 2 আর 8 ফিক্স হয়ে গেল। তারপরে এখানে 1 থেকে 8 অব্দি গেল। তারপরে 2 8 8 ফিক্স হয়ে গেল। তারপরে আবার 1 2 গেল। যেটা লাস্ট পড়ে থাকছে সেটাই হচ্ছে তোমাদের যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, বা আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। তো সেটা থ্রুতে তোমরা যেটা আমাদের কোভ্যালেন্ট বন্ড বগেরা সেটা তোমরা বানাতে পারো, কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে। ওকে। এই স্লাইডটা তুমি কোনো টেনশন নেই, এই স্লাইডগুলি তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যোগাযোগ করলেই। ঠিক আছে। চলো, এরপরে আমরা একটা প্রিভিয়াস ইয়ার করি আজকে টপিকটার উপরে। তো এখানে তোমাদেরকে বলতে হবে যে এই যে আমাদের 5টি কম্পাউন্ড, এদের মধ্যে কতগুলি আমাদের অষ্টক রুল ফলো করছে আর কতগুলি করছে না। তো এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এই না, এই ওয়ার্ডটি আমাদেরকে ধ্যান রাখতে হবে, করছে না করছে না, কি কোশ্চেনে কি জিজ্ঞেস করছে, এটা পড়তে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। ঠিক আছে, এটা একটু ধ্যান রাখবে। তো এখানে বলছে যে কতগুলি আমাদের করবে না। তো সিম্পলি তুমি আমাদেরকে দেখো, আমি যে এক্সাম্পলগুলো বললাম অলরেডি, যে এক্সেপশনগুলো আমি দিলাম তোমাদেরকে, সেগুলোর মধ্যে কি এইগুলো কিছু কিছু পড়ছে ভালোভাবে? যে প্রথমে অপশন এলিমিনেট করে নাও, বেসিক বেসিক। তো দেখো যেটা আমাদের চোখে পড়ছে BeCl2, এখনই আমরা পড়লাম এ লেস দেন 8টা ইলেকট্রন হয় এর। তো BeCl2 আমাদের একটা হতে পারে। PCl5 যে মোর দেন 8, এখনই আমরা দেখলাম এর 10টা হয়, তাই না? তো আমাদের দুটি পেয়ে গেলাম আমরা। এবার তুমি সিম্পল হবো NH3। নাইট্রোজেনের কতগুলি থাকে? আগের টেবিলটা চেক করো। নাইট্রোজেনের থাকে 5টা। 1 2 3 4 5 ব্যালেন্স ইলেকট্রন। 3টে হাইড্রোজেন আছে, প্রত্যেকটি হাইড্রোজেন একটি করে ইলেকট্রন শেয়ার করবে, তাই না? দিয়ে এরকম ভাবে তারা বন্ড তৈরি করলো, আর ওপরে একটা লোন পেয়ার হয়ে গেল। তো নাইট্রোজেনের কতগুলি বন্ড, কতগুলি ইলেকট্রন হয়ে গেল সেন্ট্রাল অ্যাটমের? 1 2 3 4 5 6 7। তো নাইট্রোজেনের 8টি ইলেকট্রন হয়ে গেল সেন্ট্রাল অ্যাটমে। তো এ অক্টেট রুল আমাদের বেটা ফলো করছে NH3, তাই না? অক্টেট রুল আমাদের ফলো করছে। BeCl2 ফলো করছে না, PCl5 আমাদের ফলো করছে না। ঠিক আছে, NH3 আমাদের ফলো করছে। AlCl3 ঘটনাটা দেখো, অ্যালুমিনিয়ামের কটা থাকে? 3টি থাকে, তাই না? 1 2 3 যদি আমরা বানাই, প্রত্যেকটি ক্লোরিনের সাথে সে একটি করে বন্ড বানাবে, তাই না? তো এখানে কটি হচ্ছে? 6টি ইলেকট্রন আমাদের পড়ে রয়েছে AlCl3। দ্যাট মিনস AlCl3 আমাদের ফলো করছে না অক্টেট রুল, 8-এর কম ইলেকট্রন হয়ে যাচ্ছে। CCl4 এর ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে? কার্বন, কার্বনের কতগুলি থাকে? 4টি ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তো কার্বন প্রত্যেকটি ক্লোরিনের সাথে একটি করে এরকম করে সে বন্ড ফরমেশন করছে। দ্যাট মিন্স এখানে দেখো কার্বনের প্রত্যেকটি বন্ডে 2টি ইলেকট্রন। তো 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, তো 8টি ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের CCl4ও আমাদের করছে কমপ্লিট। তো আমাদের করছে না কে কে? AlCl3, BeCl2 আর PCl5। তো তোমাদের অপশন হয়ে যাবে সি। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা তোমাদের নেই। এইভাবে তোমাদেরকে লুইস ডট স্ট্রাকচারটা তোমাদেরকে ড্র করে জিনিসপত্রকে একদম আরামসে করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আশা করছি একদম বেসিক জিনিস ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাও যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করো টেলিগ্রাম চ্যানেলের থ্রু। ঠিক আছে। ওকে। চলো, এটার তুমি এখানে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত তোমার থাকার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন, যে তুমি নিজের পড়াশোনার প্রতি অনেক বেশি ফোকাসড। রাইট। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা কনসেপ্ট নিয়ে। এখনকার জন্য টাটা।